ভোট রাখার জন্য আর কত নিচে নামবে তৃণমূল আমাদের জানা নেই। সুযোগ সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে রাজ্য সরকার। রিভিউ পিটিশনে খুব একটা বেনিফিট হবে বলে আমার মনে হচ্ছে না। তৃণমূলের ভোট ব্যাংকটা যাতে অটুট থাকে সেইটাই তো আসল তো ভোট। রাজনৈতিক নেতাদের কাছে ভোট ছাড়া এবং এই বিশেষ করে শাসক দল তৃণমূলের কাছে ভোট ছাড়া আপনি আর কি চাইতে পারেন? আপনারা এসএসসিতে ট্রেলার দেখছেন, প্রাইমারি যেদিন বাতিল হবে সুপ্রিম কোর্ট থেকে এর ডবলেরও বেশি লোকের চাকরি নিয়ে টানাটানি হবে। আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের এই যারা চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নিয়ে বৈঠক করলো। এখন দেখা যাচ্ছে যে একেবারে পাস নিয়ে বিতর্ক। যারা যোগ্য তারা বলছেন তারা পাস পায়নি। কি বলবে দেখছেন বিষয়টা আপনি? এটা একটা আমার অদ্ভুত লেগেছে যে রাজ্য সরকার যদি পাস ইস্যু করেছে তাহলে কাদের জন্য ইস্যু করেছে? এখানেও কি যোগ্য অযোগ্য বা এরম কোনো ব্যাপার ছিল? এবং এই পাস যে ইস্যু করা হলো, নেতাজি ইন্ডোরে তো অন্তত কয়েক লক্ষ সিট রয়েছে। সুতরাং যদি আমি 26,000 টিচার ধরে নিই তাহলে সংখ্যাটা এমন কিছু বেশি নয়। যতজন টিচার এসেছে তাদেরকে পাসটা অবভিয়াসলি দেওয়া যেত। অনেকে কেন এই কথাটা বললেন যে পাস আমরা পাইনি? একটা কিছু দেখলেই তো হয়ে যেত যে তাদের অ্যাডমিট কার্ড আছে কিনা বা কিছু একটা তারা যে পরীক্ষায় বসেছিলেন সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছু একটা দেখলেই তো হয়ে যেত। কিন্তু এই পাস তার এটা বোঝা যাচ্ছে অন দি আদার হ্যান্ড সেখানে প্রচুর অন্যান্য লোক ঢুকেছিল, যেটা মুখ্যমন্ত্রীর অন্যান্য সভাতে হয়, এবং ভরানোর জন্য সেটা একটা জাস্ট এটা একটা আই ওয়াশ। আর একটা অদ্ভুত জিনিস আজকে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে এবং পেপারেও লেখালেখি করেছে যে এই পাস নাকি বিক্রি হয়েছে। আরে একটা মুখ্যমন্ত্রী তিনি চাকরি হারা তাদের যারা চাকরি চলে গেছে, সদ্য 2 দিন হয়েছে চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের সঙ্গে তিনি দেখা করবেন, কথা বলবেন বলেছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমার ধারণা সেই জন্যই একটা পাসের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে এই পাস কারা বিক্রি করলো? সেখানে কি এবার তৃণমূলের ক্যাডাররাই পাস বিক্রি করলো না পুলিশ বিক্রি করলো? এটা দেখার আর লোক নেই। আর যদি বলি যে এটা তদন্ত করা উচিত তাহলে ব্যাপারটা হাস্যকর লাগে। আমি বুঝতে পারি না যে এখানে তো আলোচনা হবে কিভাবে তাদের ভবিষ্যৎ রক্ষা করা যায়, কিভাবে এই ছেলেমেয়েগুলোকে আবার কাজের মধ্যে আনা যায়, বা যারা যোগ্য তাদেরকে কিভাবে এমপ্লয়মেন্টটা দেওয়া যায় সেই ব্যাপার নিয়ে আলোচনা হবে। সেখানেও একটা পাস নিয়ে গন্ডগোল। এই সরকারের যে কোনো একটা কিছু করতে গেলে সেখানে একটা গন্ডগোলের সূত্রপাত। আজ পর্যন্ত শান্তিভাবে সুস্থভাবে কোনো একটা ইভেন্ট, কোনো একটা ঘটনা এই সরকার আজ পর্যন্ত করতে পারলো না। মুখ্যমন্ত্রীকে বলতে যে যারা চাকরি চলে গেছে সেই শিক্ষকদের বলছেন ভলেন্টিয়ারি নাকি শিক্ষকতা করতে। এটাই অদ্ভুত লাগছে আমারও। আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে কালকে শুধু মুখ্যমন্ত্রী বলে গেলেন, কয়েকজন যারা শিক্ষক যারা ছিলেন ভেতরে তারাও তো এসে বলতে পারতেন কিছু। তারা তো এসে অ্যাটলিস্ট চ্যালেঞ্জ করতে পারতেন বা কিছু বলতে পারতেন ডায়ার্সে, বা তাদের অন্তত মাইকে কিছু বলার অপশান রাখা উচিত ছিল। কারণ তাদের জন্য তিনি বলতে এসেছেন, তাদের প্রশ্ন তাদের দাবি দেওয়া তিনি একপক্ষভাবে বলে গেলেন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা তাকে ভাবতে হবে। সব জায়গায় রাজনৈতিক ভাষণ চলে না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। কিসের ভলেন্টারি সার্ভিস? কেন ভলেন্টারি সার্ভিস? এটা কি গ্রিন পুলিশ যে ভলেন্টারি সার্ভিস তারা দিতে যাবে? ভলেন্টারি সার্ভিসটা কেন? এটা বোঝা যাচ্ছে না রাজ্য সরকার কি করতে চাইছে। ভোট রাখার জন্য আর কত নিচে নামবে তৃণমূল আমাদের জানা নেই। সবকিছুই একটাই তার আলটিমেট একটাই জায়গা, সেটা হচ্ছে ভোট। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন আইনি তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আইনি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। উনি বলছেন যে একদিন মাত্র সময় দেওয়া হয়েছে, 1-2 দিন সময় দেওয়া হয়েছে। কিসের 1-2 দিন? 2.5 থেকে 3 বছর সময় পেয়েছে স্টেট মধ্যশিক্ষা পর্ষদ। 2.5 থেকে 3 বছর সময় পেয়েছে পুরো জিনিসটাকে পর্যবেক্ষণ করার জন্য। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে এসে তারা মিরর ইমেজ যেটা তাদের কাছে ছিল বলে দাবি করছেন, অনেকে আইনজীবীরা দাবি করছেন, সেটা কেন তারা প্রডিউস করেনি? কেন তারা সেটা দিতে পারেনি? আমি যদি আজকে একটা কথা বলি, আমি একটা কথা বলছি শুনুন। রাজ্য সরকারের যারা আইনজীবী তারা চেয়েছিলেন তাদের
এই ফল্ট যেটা এটা স্বীকার করে নিতে কোনো না কোনো মন্ত্রীর অঙ্গুলি হেলনে তাদেরকে একটা বলা হয়েছিল ইনস্ট্রাকশন যে এটা স্বীকার করা যাবে না। সুপ্রিম কোর্টেও যার জন্য রাজ্য সরকারের আইনজীবী তারা ভুল করেছে এইটা শেষ পর্যন্ত স্বীকার করতে পারেননি বলেই আজকে রাজ্য সরকারকে 100% দায় নিতে হবে। এসএসসির ঘাড়ে যা দায় চাপিয়ে দিলে হবে না। এসএসসি কে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার, এসএসসি কে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার। কারণ আজকে প্রমাণিত হয়েছে যারা ইল্লিগাল চাকরি পেয়েছে রাজ্য সরকারের রেকমেন্ডেশনে পেয়েছে। সুতরাং এসএসসির ওপর তাদের যে একটা মারাত্মক প্রভাব বা মোল্ড করার যে ক্ষমতা সেটা পুরোপুরি আজকে পরিষ্কার। আজে বাজে কথা বলে মানুষকে ভুল পথে চালিত করলেই তো সবাই চালিত হয়ে যাবে না, পরিষ্কার তার এভিডেন্স চোখের সামনে রয়েছে। এইসব কথা বলে কোনো লাভ নেই। ভলেন্টারি সার্ভিস বলে কোনো কিছু হয় না। ভলেন্টারি সার্ভিস কিসের, আর কেনই বা তারা দিতে যাবেন ভলেন্টারি সার্ভিস? তারা পরিশ্রম করে আজকে চাকরিটা পেয়েছেন, কম্পিটিটিভ পরীক্ষায় বসে আজকে তাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের ফল্টের জন্য। আজকে রাজ্য সরকারের ভিক্ষার দান তারা গ্রহণ করতে যাবেন? দিক না দিক, দিয়ে রিভিউ করে আজকে অর্ডারটা নিয়ে আসুক, রিভিউ করে অর্ডারটা নিয়ে আসুক। তবে আর একটা জিনিস এটা মানতে হবে যে স্কোপ হয়তো রয়েছে। তার কারণ হচ্ছে যে এখনো বিভিন্ন আইনজীবীরা বলছেন, অনেকে বলছেন কমিটি করে বা ওই রিপোর্ট দিয়ে যদি কোনোভাবে করা যায়, তার লয়াররা যদি করতে পারেন তাহলে জয় জয়কার হতেও পারে। আরে দেখুন, যখন আপনি সঠিক তথ্য জেনেও চেপে যাবেন তখন সর্বোচ্চ কোর্টে গিয়ে আপনি আপনাকে একদিন না একদিন আপনার এই ফল্টের জন্য একদিন না একদিন আপনাকে কেস হারতেই হবে, পরিষ্কার কথা। এবং এই কেসটা এমনই একটা কেস হেরে গেলেন, কারো ইন্ডিভিজুয়াল বিষয় নয় বা কোনো একটা ছোট বিষয় নয়, সারা রাজ্যের বিষয়, এবং এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কোর্টের কাছ থেকে ক্লারিফিকেশন চাইবো, যোগ্যতা চাকরি থাকবে কি থাকবে না। দেখুন, উনি কি চাইবেন সেটা উনি ঠিক করবেন। রিভিউ করার কোনো জায়গা হয়তো উনি চাইছেন, উনি কি ভাবছেন আমি জানি না, ওনাকে কারা পরামর্শ দিচ্ছেন তাও আমি জানি না। কিসের ক্লারিফিকেশন তো গভর্নমেন্ট দিতে পারেনি, এসএসসি দিতে পারেনি, এবং সিবিআই সেইটাই বারবার করে বলে গেছে, তদন্তে উঠে এসেছে। তারপরে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলে মোল্ড করার চেষ্টা করছেন, ভোট নেওয়ার জন্য এই সমস্ত আজে বাজে কথা বলে মানুষকে ভুল পথে চালিত করছেন, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমি কোনোভাবেই মনে করতে পারি না যে এরকম একটা ঘটনা যার সঙ্গে রাজ্য সরকার ওতপ্রোতভাবে জড়িত হয় এবং রাজ্য সরকারের জন্যই আজকে এদের চাকরিগুলো চলে গেছে। কিসের ভরসা? কি ভরসা রাখতে পারবেন? উনি কি তাদের চাকরিগুলো ফিরিয়ে দিতে পারবেন? তাদের চাকরিগুলো কি ফিরিয়ে দিতে পারবেন? যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে ওনার উপরে ভরসা থাকবে। কিন্তু কোনো মানুষ ভরসা রাখতে পারছেন বলে, টিচাররা ভরসা রাখতে পারছেন বলে আমার মনে হয় না। রিভিউ পিটিশন যদি এখন স্টেট গভর্নমেন্ট করে এবং সেটাতে রিভিউ হয়ে, কিন্তু রিভিউতে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা রিজেক্ট হয়। শুধুমাত্র সময় যাবে, পয়সা যাবে, স্টেট এক্সচেকারের পয়সাগুলো যাবে, কিন্তু আদৌ তার ফেট কি হবে এটা আমরা জানি না। মনে রাখবেন আপনাদের মাথার উপরে আমরা আছি, মা মাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। আপনি আর নিজে এত বিচার করে ফেলেছেন যে অবিচার আর বিচারের পার্থক্যটা আপনি ধরতে পারেন না। এটাই হচ্ছে ওনার সমস্যা। বিচার করেছে সুপ্রিম কোর্ট, বিচার করেছে হাইকোর্ট, এবং বিচার করে তারা একটা রায় ঘোষণা করেছে। এরপরে বিচার অবিচারের আর কোনো প্রশ্ন কোনো সরকারের কোনো লোক, তিনি একদম যতই বড় পোস্ট হোল্ড করে বসে থাকুন না কেন, সরকারের সব থেকে বড় পোস্ট হোল্ড করে বসে থাকুন না কেন, তার মুখে মানায় বলে আমার অন্তত মনে হয় না। আমার ধারণা রিভিউ পিটিশন কতটা এন্টারটেন করবে, আদৌ এন্টারটেন করবে কিনা জানি না। যদিও এত বিশাল একটা হাইপ তৈরি হয়েছিল সুপার নিউমেরিক এই যে পোস্টটা নিয়ে, কিন্তু সেইটা কিন্তু কার্যত আমি বলতে পারি রাজ্য সরকার সেই জায়গায় অনেকটাই সাকসেসফুল। কার্যত সেখানে সিবিআই অর্ডার হয়নি, স্টে হয়েছে, সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, ক্যাবিনেট ডিসিশন, এবং সেগুলো জানানো হয়েছিল অনেকজনের ডিসিশন বলে। সুতরাং এই জায়গাগুলো দেখিয়ে যদি কোনোভাবে ওইটাকে কোনোভাবে হাইলাইট করা যায় সেই অর্ডারে।
দেখলাম বলতে যে সুপ্রিম কোর্ট বলে দিক কারা যোগ্য আর কারা অযোগ্য। সুপ্রিম কোর্ট কি করে বলবে? কোর্টের কাছে যদি আপনি তথ্য না দিতে পারেন, কোর্ট কিভাবে, কোর্ট কি হাত গুনে বিচার করবে না ম্যাজিক করে দেখাবে? যে কোনো কোর্ট, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন, তার পক্ষে তো ম্যাজিক করে বলা সম্ভব নয়। তার কোর্টে মামলাটা চলে কিভাবে? কোনো মামলা কোর্টে উঠলো, এবার কোর্ট সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যারা আধিকারিক থাকেন, যারা লয়ার থাকেন, তাদেরকে বলেন যে আধিকারিকদের সাথে কথা বলে বা ডিপার্টমেন্টের ভেতরে খোঁজ খবর নিয়ে রিপোর্ট ফাইল করতে। রিপোর্ট ফাইল করা হয়েছে, কোর্ট স্যাটিসফাইড হয়নি, দেখেছে সেখানে বড় ইনজাস্টিস রয়েছে, ম্যালিস রয়েছে, কোর্ট সিবিআইকে অর্ডার দিয়েছে। সিবিআই বলেছে এত লোক জাল করেছে, কিন্তু তারপরেও এই কেসে বাঁচার রাস্তা ছিল, যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন জাস্টিস তিনি বলেছেন, আরও অনেক বিশেষজ্ঞ আইনজীবী তারা বলেছেন। কিন্তু আমরা যদি এই মামলার সবথেকে বড় যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কথা যদি ধরি, তাহলে তিনি যা বলছেন আমি মনে করি তিনি সঠিক বলছেন, কারণ তার মতন আইনজ্ঞ পণ্ডিত ব্যক্তি এই হাইকোর্টে নেই। বাকি যারা যে যাই বলুক না কেন, তার কাছে তারা শিশু। সুতরাং আমি তার কথাতেই যাব। আমি মনে করি সুযোগ সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে রাজ্য সরকার। রিভিউ পিটিশনে খুব একটা বেনিফিট হবে বলে আমার মনে হচ্ছে না। না, কার্যকরী ওনার দিক থেকে ঠিক আছে, তৃণমূলের ভোট ব্যাংকটা যাতে কোনোভাবে পদস্খলন না হয়ে যায়, তৃণমূলের ভোট ব্যাংকটা যাতে অটুট থাকে, সেইটাই তো আসল তো ভোট। রাজনৈতিক নেতাদের কাছে ভোট ছাড়া এবং এই বিশেষ করে শাসক দল তৃণমূলের কাছে ভোট ছাড়া আপনি আর কি চাইতে পারেন? উনি বলছেন যে একজন যোগ্যরা চাকরি যাবে না। অলরেডি প্যানেল বাতিল হয়ে গেছে, চাকরি চলে গেছে। ওনার কথার সঙ্গে কথার কোনো মিল নেই। উনি অনেক কথা বলেছেন, উনি প্রাক্তন চিফ জাস্টিসের নাম মনে করতে পারছেন না। উনি বলছেন যে একটা চিফের অর্ডার অন্যজন কাটতে পারে কিনা। উনি বলছেন যে বিকাশ ভট্টাচার্যকে কেন আইসোলেটেড করা হবে না। এইগুলো কি ধরনের কথাবার্তা? একজন আইনজীবী হিসাবে, আপনিও একজন আইনজীবী নিজেকে দাবি করেন, আমি অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই কথার, এই ধরনের কথাবার্তা বলার। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি কেন অন্য একজন আইনজীবী তাকে আপনি এইভাবে কথা বলতে পারেন না? আপনি নিজেও একজন আইনজীবী। আমি অনুরোধ করব, অনেকেই আপনাকে অনুরোধ করেছেন, এই ছাত্রছাত্রীদের যদি আবার চাকরি, মানে এই শিক্ষকদের যদি আবার চাকরি তারা পেতে হয় বা পেতে চায়, আপনি নিজে গিয়ে সওয়াল করুন এবং এদের চাকরি দিয়ে এইটাই আপনার এখন প্রধান কর্তব্য হবে। এটা হলে আপনাকে সবাই ভগবানের জায়গায় রেখে পুজো করবে এবং আইনজ্ঞ হিসেবে ভারতবর্ষের সেরা সেরা আইনজ্ঞর মাঝে আপনার নাম থাকবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যে যুগান্তকারী একটা ইতিহাস সৃষ্টি করবেন, ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবীর স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে। আপনি করুন, করলে সারা পশ্চিমবঙ্গবাসী আপনার দিকে তাকিয়ে আছে। ভবিষ্যৎ খুবই অন্ধকার, এবং এর মধ্যে যারা ধরুন অযোগ্য, আপনি দেখবেন তারাই গিয়ে ওই ভলেন্টারি সার্ভিসগুলোতে আগে জয়েন করবে। ঠিক আছে, কারণ তারা জানে যে রাজ্য সরকারের কাছাকাছি যতদিন থাকতে পারবো, যতদিন রাজ্য সরকারের খিদমতগিরি করতে পারবো, ততদিন হয়তোবা আমাদের ওপর কোনো আঁচ আসবে না। কিন্তু যাদের আত্মসম্মান রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, যে টিচাররা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে এই চাকরিটা তারা পেয়েছেন, ভলেন্টারি সার্ভিসটা তাদের কাছে একটা মানে চর খাওয়ার মতন। ঠিক আছে, জুতো মেরে গরুদান একটা কথা আছে বাংলায়, ঠিক এই সেম জিনিস হচ্ছে এই ভলেন্টারি সার্ভিস। আমি মনে করি, আমার ব্যাখ্যাতে সেটাই আমার মনে হয়। মানে কি বলবো, এখন দেখুন কি মানে একদম যে হবে না সেটাও কিছু করার নেই, কারণ 3 মাসের মধ্যে নতুন নিয়োগ হবে কিনা। আবার আরেকটা জায়গাও হয়েছে, যেমন রাজ্য সরকার বলেছে যে আমি ওইটার জন্য অ্যাপিল করব, যে হচ্ছে যে কিভাবে আমার স্কুল চলবে। সেই জায়গায় যদি কোনো সিম্প্যাথি গ্রাউন্ড পাওয়া যায়, সেই মর্ম ধরে যদি ভলেন্টারি সার্ভিসে এদেরকে রাখা যায়, এই ধরনের চিন্তা ভাবনাও হতে পারে। তার অনেক অ্যাডভাইজার রয়েছেন মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই তারা তাকে অ্যাডভাইস করেছেন। কিন্তু আমি বিকাশদার কথাই বলবো যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই অর্ডারের পর আশা খুবই কম, এবং কিছু অন্যায়কারীর জন্য, কিছু চিটিংবাজের জন্য, কিছু লোকের জন্য, যারা টাকা পয়সা নিয়ে চাকরিতে ঢুকেছিল, তাদের জন্য আজকে বহু বহু জেনুইন ছেলে মেয়ে তাদের চাকরি চলে গেল। শুধু তাই নয়, তাদের পরিবার, অনেকের বাচ্চা রয়েছে, ব্যাংকের ইএমআই, বাড়ির লোন শোধ করতে হবে, আরো অনেক বাইন্ডিংস রয়েছে, বাবা মাকে দেখা, শ্বশুর শাশুড়িকে দেখা, বাচ্চা মানুষ করা, মানে কার্যত তারা পথে বসে গেলেন বলেই আমার মনে হয়। খুব 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 কঠিন দিন, খুব কঠিন দিন আসছে। রাজ্য সরকার ভাবে যে এসএসসিটাকে যদি কোনো রকম এই সমস্ত ভলেন্টারি সার্ভিস
আরও বড় বড় গল্প যেগুলো ইন্ডোরে বসে তিনি বললেন, এগুলো দিয়ে বাঁচিয়ে দেবেন। প্রাইমারিতে কিন্তু 42,000 যারা মামলাটা চলছে, যেটা জাস্টিস রাজাশেখর মান্থার করে, সেখানে কিন্তু অর্ডার সেগ্রিগেশন, এই সেগ্রিগেশন না এলে সেখানেও কিন্তু অর্ডার আপনাদের বিপক্ষে যাবে। যদিও আপনাদের হাতে সময় থাকবে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করার, কিন্তু যদি সেগ্রিগেশন আজকে এই ধরুন আজকে এই যে এসএসসি, এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অর্ডারটা দিয়েছিলেন। কিভাবে অর্ডারটা এসেছিল, যে উনি ম্যালিসটা দেখতে পেয়েছিলেন এবং উনি কিন্তু একটা রিকোয়েস্ট করেছিলেন যে লিজ দাও, তাহলে এই ম্যালিস যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে ফ্রেশদের চাকরি আমি রেখে দেবো। সো সেই জায়গাটাই আজকে প্রাইমারির ক্ষেত্রে তৈরি হয়েছে। আমার ধারণা আপনারা এসএসসিতে ট্রেলার দেখছেন, প্রাইমারি যেদিন বাতিল হবে সুপ্রিম কোর্ট থেকে, এর ডবলেরও বেশি লোকের চাকরি নিয়ে টানাটানি হবে।